অনেকেই, কিন্তু তেমনভাবে কেউ লাইক কমেন্ট করো না কেন? তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য। তোমরা দয়া করে বেশি বেশি লাইক কমেন্ট করবে। স্যার, আসতে পারি? প্রথম দিনেই ক্লাসে 5 মিনিট দেরি হয়ে যাওয়ায় কিছুটা সংকোচ নিয়ে অনুমতি চাইল তে। ভেতরে স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা লম্বা লোকটা তাকে মুখ ঘুরিয়ে তাকালো। শ্যামলা মুখ, তীক্ষ্ণ গঠন, শান্ত চেহারা, চোখে গোল ফ্রেমের হালকা চশমা, পাতলা শরীর, তাতে ঢোলা সিল্কের নীল রঙা শার্ট এবং সাদা ফর্মাল প্যান্ট। তেকে দেখে চশমাটা একটু আঙুলে চোখে তুলে সে বলল, আমি আপনাদের ট্রেনার। ইউ ক্যান কল মি মিস্টার ইনও। প্লিজ কাম ইন। তে মাথা দুলিয়ে ভেতরে ঢুকলো। তার জন্য নির্দিষ্ট করা টেবিলে বসে পড়লো। প্রত্যেক শিক্ষার্থীর ট্রেনিং এর জন্য ল্যাপটপ দেওয়া আছে। সে নিজেরটা খুললো, আশেপাশে তাকালো। তার মতো আরো জন বিশেক রয়েছে এখানে। সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনার সোজা হয়ে দাঁড়ালো। পিছনে থাকা স্মার্ট বোর্ডে আঙুল ছুঁয়ে অ্যাপ্লিকেশন সেট করতে করতে সে বলল, আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আজ আমরা সকলের সঙ্গে পরিচিত হই। আমি চা ইনও, সিএসই, গ্র্যাজুয়েশন ফ্রম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আশা করছি সামনের 3 মাস আমরা একদম মিলেমিশে সুন্দরভাবে ক্যারিয়ারের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব। এখন আপনাদের পালা। লেমি সি। ইনও এক এক করে প্রত্যেকের পরিচয় সম্পর্কে জানতে চাইল। সবাই উঠে দাঁড়িয়ে নিজেদের নাম, পেশা ইত্যাদি সম্পর্কে জানালো। সবশেষে এলো তের পালা। সে উঠে দাঁড়িয়ে বলল, কিম তে, মাস্টার্স ইন ফিজিক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়। পেশা আপাতত নেই, কেরিয়ার তৈরির জন্যই ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়েছি। ভেরি গুড ডিসিশন। আপনাকে এত চমৎকার একটা সিদ্ধান্ত নিতে কে উৎসাহ দিল তে? আমার ছেলে। আশেপাশের সকলে ক্ষণিকের জন্য ফিরে তাকালো। এখানে বিবাহিত বেশ কয়েকজনই রয়েছে। ইনও সামান্য মাথা কাত করে তাকালো, তারপর মুচকি হেসে বলল, সো সুইট, প্লিজ সিট ডাউন। তে বসে পড়ল। ইনও সোজা হয়ে পরনের প্যান্টের পকেটে 2 হাত গুজে সকলের উদ্দেশ্যে বলল, তো স্টুডেন্টস, চলুন শুরু করা যাক। প্রথমেই ইন্ট্রোডাকশন। ফ্রিল্যান্সিং আসলে কি জিনিস, কেন আমাদের দেশে বর্তমানে এটার এত ডিমান্ড, কিভাবে এআই এর ফলে ধীরে ধীরে এই সেক্টরও প্রভাবিত হতে শুরু করেছে, আজ আমরা সবকিছুই বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে কোন কোন ওয়েবসাইট ব্যবহার করে আমরা ক্লায়েন্ট রিচ করতে পারি, কিভাবে পেমেন্ট রিসিভ করতে পারি, সবকিছুর একটা বেসিক ধারণা আজকের ক্লাসের বিষয়বস্তু। ইনও পড়ানো শুরু করতেই তে সম্পূর্ণ ডুবে গেল ক্লাসের মাঝে। বেশ মনোযোগ দিয়ে সবকিছু শুনলো, কাজ করা শিখলো, কিভাবে কোন ফাংশন ব্যবহার করতে হয় তার ধারণা নিল। ইনওর পর আরও একজন ক্লাস নিল। সব মিলিয়ে ক্লাস শেষ হতে হতে 4টার বেশি বেজে গেল। ছুটি হওয়ার সাথে সাথেই চটজলদি বাইরের দিকে হাঁটা দিল তে। হাতে বেশ কিছু কাগজ তার। এসব হোমওয়ার্ক, বাড়িতে গিয়ে কাজ করে পরের দিন আবার তৈরি করে এনে জমা দিতে হবে। ক্লাসের মাঝে বিশেষ খেয়াল না থাকলেও এখন তেজানের কথা মাথায় ঢুকে গিয়েছে তার। কে জানে বাচ্চাটা কেমন আছে তাকে ছাড়া। প্রায় ছুটে ছুটে সে বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ডাকটা ভেসে এলো, তে। তে থমকে গেল, ঘুরে তাকালো পেছনে। ভীষণ অবাক হয়ে দেখলো চা ইনও এগিয়ে আসছে তার দিকে। মিস্টার ইনও, খানিকটা দ্বিধান্বিত কণ্ঠে বলল তে। ইনও হুট করে এমন ভাবে তার নাম ধরে ডেকেছে যে সে বিস্মিত হয়ে পড়েছে। তার মুখোমুখি এসে থামলো ইনও, ঠোঁটে মোলায়েম হাসি মেখে বলল, খুব বিরক্ত করছি? জি, না না, আপনি কি কিছু বলতে চান? ক্লাসে কিছু ভুল করেছি আমি আজ? আপনি আমায় এখনো চিনতে পারেননি, তাই না? এই প্রশ্নের পর তে নিশ্চিতভাবে আরেক দফায় অনুভব করলো ইনওকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারল না। বিব্রত বোধ করলো সে। আমাদের পূর্ব পরিচয় থেকে থাকলে দুঃখিত মিস্টার ইনও, আমি আসলে মনে করতে পারছি না। মনে করতে পারার কথাও নয়। সিরাত স্যারের বিকাল 3টার ব্যাচ, সাইকেল রাইড, কামরুল মামার টঙের আড্ডা, সঙ্গে ছোট সিঙ্গারার আসর, অনেক বছর আগেকার ব্যাপার আজ শুধু স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। তের চোখজোড়া প্রসারিত হয়ে উঠল। মস্তিষ্ক ধীরে ধীরে স্মরণ করতে লাগলো বহু পুরাতন ধুলো জমা স্মৃতিগুলোকে।
ক্লাস 6 কি 7 এর কাহিনী। গণিতের প্রাইভেট পড়া হতো সিরাত স্যারের কাছে। তার বিকেলের ব্যাচে 10 জন শিক্ষার্থী ছিল, চাইন ও তাদের একজন। প্রায় 4 বছর একসাথে টিউশন পড়তে পড়তে তারা সবাই যেন বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল। ছেলেদের সবার সাইকেল ছিল, সেই সাইকেলে মেয়েদের চাপিয়ে তারা রেস খেলতো। সপ্তাহের পকেট মানি মিলিয়ে মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে যাওয়া হতো। আর প্রায়ই কাউকে না কাউকে ভেঙে কামরুল মামার দোকানে চা সিঙ্গারা খাওয়া তো ছিল তাদের নিত্যদিনের ব্যাপার। এতটাই দৃঢ় বন্ধন ছিল তাদের মাঝে যে স্কুলের চেয়েও প্রাইভেটের ওই 2 ঘন্টা সময়ের জন্য তে মুখিয়ে থাকতো। সেই লাজুক ছেলে ইনও, যার সাইকেলের পিছনে বসে তার নিত্য রেস করা হতো, সেই ইনওকেই ভুলে গিয়েছে বলে তে খানিক লজ্জা পেল। সরি, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আপনাকে দেখে আমার মনে হয়েছিল আগেও কোথাও দেখেছি, কিন্তু ঠিক হিসাব মিলিয়ে উঠতে পারিনি। কতটা বদলে গিয়েছেন। চোখ পিটপিট করলো তে। না চাইতেও ইনওকে আপাত মস্তক পর্যবেক্ষণ করলো। লাজুক লজ্জাবতী পাতার মতন সেকেন্ডে সেকেন্ডে নেতিয়ে যাওয়া ছেলেটি প্রায় 6 ফুট উচ্চতার অধিকারী আজ। শরীরে কোনো মেদ নেই, পাতলা গড়ন, চশমার আড়ালে সুচারু চাহনি, নিজেকে দেখানোর ভঙ্গিমাও আত্মবিশ্বাসী। যে ছেলে স্যার পড়া জিজ্ঞেস করলে পারা সত্ত্বেও তোতলাতে থাকতো, সেই ছেলেই আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে প্রভাব নিয়ে কথা বলে যায়। অবাক তো হওয়াই উচিত। তের কথা শুনে একটুখানি হাসলো ইনও, ঝুঁকে এসে জানালো, ইটস টোটালি ফাইন। আপনি আমাকে মনে না রাখলেও স্মরণ করতে পেরেছেন, এটাই তো সৌভাগ্য। তা বলুন, কেমন আছেন? অজান্তেই করিডোর ধরে ধীর পায়ে পাশাপাশি হাঁটতে শুরু করলো তে এবং ইনও। আমি তো ভালোই আছি। আপনাকে দেখে কেন যেন দ্বিগুণ ভালো হয়ে গেলাম। কেন কেন? এই যে আমাদের লজ্জাবতী আজ সিংহ পুরুষ, আপনার পরিবর্তনের রহস্য কি? খিলখিল করে শব্দ তুলে হাসলো ইনও। যদিও দুজনের মাত্র মিনিট খানেক আগেই নতুন করে পরিচয়, তবু মনে হচ্ছে যেন তারা সেই ছোটবেলার বন্ধুই রয়ে গিয়েছে আজও। ইনও মাথা কাত করে এক নজর তেকে দেখে বলল, একই প্রশ্ন আমিও আপনাকে করতে পারি। সেই চঞ্চল, আমচোর, লিচু চোর ফিমেল মাস্তান মেয়েটা আজ এত ভদ্র, শান্ত যে, এই পরিবর্তনের রহস্য কি? তে খানিক মলিন হাসলো। সব পরিবর্তন সুখকর নয়। সময়ের সাথে সাথে সব বদলে যায়। আমি সময়ের সাথেই তো চলি, বাইরে যেতে পারি না। ছেলের নাম কি রেখেছেন? কথা বলার বিষয়বস্তু দুঃখকর হয়ে উঠেছে দেখে বিষয় পাল্টালো ইনও। তে তাতে খুশিই হলো। তেজান। তে তেজান, মাশাআল্লাহ, কি চমৎকার। কত বয়স পুচকুটার? আই ক্যান অলরেডি পিকচার হিম, আ ভেরি বিউটিফুল সোল লাইক ইউ। 4.5 মাস। বাইরের দিকে চলে এসেছে তে প্রায়। ঘুরে দাঁড়িয়ে সরাসরি ইনওর দিকে তাকালো সে এবার। অনেক হয়েছে আমার কথা, আপনার কি খবর? আজকাল মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল চালানো আর কম্পিউটার কোর্স করানো ছাড়া আর কি করছেন? পরিবারের সবার কি অবস্থা? আন্টি ভালো আছেন? ইনওর হাসিটায় হালকা ভাটা পড়লো। মাথা হেলিয়ে সে বলল, গত বছর আম্মু। শেষ করতে পারলো না ইনও। তে একটি ঢোক গিলল, দুঃখিত হয়ে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি খুব সরি। ইনও মাথা নাড়ল। ব্যাপার না, সবাইকেই একদিন চলে যেতে হয়। কেউ আগে যায়, কেউ বা পরে। ইতিমধ্যে বাইরে এসে পড়েছে তারা, অথচ ইনও যাচ্ছে না। তেও কথোপকথনে নিযুক্ত। সিঁড়ি বেয়ে নামতে নামতে ইনও জিজ্ঞেস করলো, আপনার কি খবর? বিয়ের পর সংসারে বিজি হয়ে গিয়েছেন? নাচটা আজকাল করা হয়? তে থমকে গেল। তার শরীর বরফের মতো জমে গেল বুঝি। বেশ অনেকটা সময় সে কোনো উত্তরই করতে পারল না। ব্যাগের হাতলে আঙুল চেপে ফেলল। ইনও তার সব প্রতিক্রিয়া খুঁটিয়ে খুঁটিয়ে খেয়াল করলো। পরক্ষণে একটি হাত বাড়িয়ে তের কাঁধে তুলে দেওয়া ওড়নাটা একটা অংশ নিজের মুঠোয় নিয়ে এলিয়ে দিয়ে বলল, মানুষ মরে যায়, মৃত্যু মানুষের ধর্ম, কিন্তু স্বপ্নের কখনো মরণ হয় না, তাকে শুধু খুঁজে নিতে হয়। তে কোনো কথা বলতে পারল না। বিকালের মিষ্টি আলোর মাঝে দাঁড়িয়ে নিষ্পলক চেয়ে রইল ইনওর শ্যামলা মুখপানে। বৌদি, আপনার ক্লাস শেষ? হঠাৎ করে ভেসে আসা প্রশ্নটায় তে চমকে উঠল। সে এবং ইনও উভয়ে ফিরে তাকালো। কিছু দূরে পার্ক করে রাখা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সোগা, ঠোঁটে মৃদু হাসি, পরনে স্যুট প্যান্ট এবং টাই। বোঝা যাচ্ছে নিজের কাজের জায়গা থেকে এসেছে।
সোগা, তুমি? সোগা কাছে এগিয়ে এলো। এক নজর ইনওকে দেখে শেষমেশ পুনরায় তের দিকে ফিরে জানালো, জি, আপনাকে বাড়ি পৌঁছে দিতে এসেছি, চলুন আমার সাথে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো তে। দুপুরে সাংহুন দিয়ে গেল, এখন সোগা নিয়ে যাচ্ছে। কি অদ্ভুত, তার পিছনে কতজন লোক লাগানো হয়েছে, আশ্চর্য। ইনও তেকে বলল, ওকে, আমার 5 মিনিট পরে আরেকটা ক্লাস আছে, আমি তবে যাচ্ছি তে, আগামীকাল দেখা হবে। তে মাথা দোলালো। ইনও আর দাঁড়ালো না, লম্বা পা ফেলে হেঁটে চলে গেল। সোগার সঙ্গে গাড়ির দিকে এগোতে এগোতে তে জিজ্ঞেস করলো, তোমাদের বন্ধুদের আজ কোনো কাজবাজ নেই? সবাই সবকিছু ছেড়ে হঠাৎ আমার বডিগার্ড দিয়ে শুরু করেছো কেন? তেকে গাড়ির ভেতরে তুলে দিয়ে সোগা চোখে নাচিয়ে একটা কথাই বলল, বসের নির্দেশ। তোমাদের বসটা কি মিস্টার চেরাগ আলী ওরফে গেঞ্জি সর্দার? সোগাতের প্রশ্নে উত্তর করলো না, হাসতে হাসতে সিটে উঠে বসলো। রাস্তার অপর পাশের গাড়িতে বসে আছে জাঙ্কুক। এই গাড়িটা তার নিজের নয়, ভাড়ায় নিয়েছে। জানালায় 70% টিন্ট থাকায় বাইরে থেকে দেখা যায় না ভেতরে কে আছে। গত প্রায় 2.5 ঘন্টা যাবৎ সে এখানেই অবস্থান করছে। তে যখন ক্লাসে ঢুকলো তখনই শুধুমাত্র সে বেরিয়ে আশেপাশে ঘুরে বেরিয়েছে। আবার 4টা বাজার আগে ফিরে এসে গাড়ির ভেতর বসেছিল। ইনওর সঙ্গে তের বেরিয়ে আসা এবং কথোপকথনের ঘটনাটা সে অদূর থেকে স্পষ্ট দেখেছে। এখন বসে বসে দেখলো সোগা তেকে গাড়িতে তুলে দিল। বাড়ির গাড়িটা রাস্তা দিয়ে যখন এগোতে শুরু করলো তখন জাংকুকও নিজের গাড়ি নিয়ে বেশ লম্বা একটা দূরত্ব রেখে গাড়িটাকে অনুসরণ করে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে পড়লো সে। তার চোখজোড়া তীক্ষ্ণ হয়ে উঠল। ইনওর চেহারাটা ভাসলো তার চেহারায়। অতঃপর হুট করে গাড়ির স্টিয়ারিং এ একটা ঘুষি বসিয়ে দিল সে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বেডরুমে এলো তে। আইয়ু আবার নিজের চেম্বারে ফিরে গিয়েছে। জিমিন তেজানকে নিয়ে এসেছে। ছোট ছেলেটা বিছানায় শুয়ে একটা বেলুন দিয়ে নিজে নিজেই খেলছে। তে ছেলের কাছে গেল, তাকে কোলে নিয়ে গালে চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা, আমার কুচিপু, তোমাকে আম্মু কত মিস করেছে জানো তুমি? তের গালে গাল ঘষতে লাগলো তেজান। হাসলো তে। ছেলের সমস্ত চেহারায় চুমুর বর্ষণ ঘটিয়ে দিতে দিতে বলে গেল, পুফির সাথে লক্ষ্মী হয়েছিলে? একটু দুষ্টুমি করনি তো? পুফিকে চালাওনি তো? না। এই তো আমার বাবাটা, আমার জাদুটা, আমার লক্ষ্মীটা। আম্মু তোমাকে কত ভালোবাসে। তেজান মায়ের কাঁধে লেপ্টে রইল একেবারে। তে ছেলেকে নিয়ে বেশ খানিক আদরে সময় কাটালো, যেন যে সময়টায় সে কাছে ছিল না সেই সময়টুকু পুষিয়ে নিল। তারপর তেজানকে বিছানায় রেখে উঠে দাঁড়ালো সে। আজকে গোসু গোসু করবো আমরা, গরম পানি দিয়ে। তেজান শোনা গোসু করবে, তাই না? গোসলের কথা শুনেই তেজান লাফিয়ে উঠল। এই একটা মাত্র সময় যখন সে পানির কাছাকাছি থাকতে পারে। পানি তার সব থেকে প্রিয় খেলনা, এতটাই যে গোসু শব্দটা শুনলেই এখন উত্তেজিত হয়ে পড়ে। ছেলের আচরণ দেখে মনে মনে বেশ আনন্দিত হলো তে। টেবিলের কাছে সরে এসে দাঁড়ালো। এখানেই তেজানের শুকনো পোশাক ভর্তি বাস্কেটটা রাখে সে। তবে আজ হতবাক হয়ে খেয়াল করলো বাস্কেটটা নির্দিষ্ট জায়গায় নেই। মাথা কাত করে এদিক সেদিক তাকালো। বারান্দায় কিংবা কোথাও ঝোলানো কোনো কাপড়ও অবশিষ্ট নেই। ব্যাপার কি, বাস্কেট গেল কোথায়? অন্য কোথাও রেখেছে বলেও তো মনে পড়ছে না। এই তো সকালে শুকাতে দেওয়া কাপড়গুলো এনে বাস্কেটে ভাঁজ করে রাখলো সে। তন্ন তন্ন করে গোটা রুম খোঁজা হয়ে গেল তেল, কিন্তু কোথাও সে বাস্কেট খুঁজে পেল না। এদিকে তেজান অধৈর্য হয়ে উঠেছে। ছোট ছোট হাত পা ছুঁড়ে ঘুমিয়ে যাচ্ছে, যেন জননীকে তাড়া দিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ ভেবেও কুল কিনারা করতে না পেরে তে শেষমেশ জিমিনকে ডেকে জিজ্ঞেস করার কথা ভাবলো। ঠিক যে মুহূর্তে সে ডাকতে গেল তখনই তার চোখে পড়ল উপরের দিকে। রুমটার ইন্টেরিয়র খুবই আধুনিক, তাই দেয়ালের একদম উপরে কিছু বক্স ক্যাবিনেট দেওয়া হয়েছে। ভারী এবং প্রয়োজনীয় কিছু, যা বছরে একবার দুবার ব্যবহার হয় গুছিয়ে তুলে রাখার জন্য। সেই ক্যাবিনেটগুলোর উপরে তাকের মতন ফাঁকা জায়গা। সেই তাকের উপরে তেজানের বাস্কেটটা। হতভম্ব হয়ে গেল তে। ওই বাস্কেটের কি হাত পা গজিয়েছে? ওই উপরে উঠলো কিভাবে? এখানে সেখানে পড়ে থাকলে সে মেনে নিত, কিন্তু এত পড়ে আছে যেতে সোফায় উঠে দাঁড়ালেও নাগাল পাবে না।
সে কি ঘুমের ঘোরে কোলা ব্যাঙের মতো লাফ দিয়ে বাস্কেট উপরে রেখেছে? অসম্ভব। এ নিশ্চয় অন্য কারো কাজ, যে কাজ জিমিন, জিন আর ইউ কেউই করবে না, করার প্রশ্নই আসে না। কেউই অত উঁচুতে নাগাল পাবে না। ঠিক এমন মুহূর্তে রুমে ঢুকলো জাঙ্কুক। তের দিকে তাকালো না অবধি। আপন মনে হেলে দুলে হাঁটতে হাঁটতে ক্লোজেটের কাছে গিয়ে দাঁড়ালো। ড্রয়ার খুলে এমন ভাবে কিছু খুঁজতে লাগলো যেন এখানে থাকতে বয়েই গিয়েছে তার, বেরিয়ে যেতে পারলেই মঙ্গল। সে এক নজর জাঙ্কুকের দিকে তাকালো, পরক্ষণে বাস্কেটের দিকে। বুঝতে আর বাকি রইল না কিছু। আলাদিন, বাস্কেটটা একটু নামিয়ে দাও না। এই একটা বাক্য শোনার আশায় একজনের কান পচে যাচ্ছে, সেটা তার খুব ভালো করেই জানা আছে। সেদিনের ঝগড়ার পর থেকে জাঙ্কুক এখন পর্যন্ত তার সাথে একটাও কথা বলেনি নিজে থেকে। সেক্ষেত্রে তেকে দিয়ে কথোপকথন শুরুর এর চেয়ে ভালো কোনো পন্থা হয় না। হুট করে শয়তানি ভর করলো তের মাথায়। শাড়ির আঁচল টেনে কোমরে গুজলো সে। গাছের ডালের খেলোয়াড় কি বুঝবে পাতার খেলোয়াড়ের কামাল? ইচ্ছাকৃতভাবে খানিকটা জোরেই উচ্চারণ করলো তে। জাঙ্কুক কান খাড়া করে স্পষ্ট শুনলো। দ্বিধাগ্রস্ত হয়ে পেছনে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। সে টেনে একটা চেয়ার রেখেছে তাকের নিচে, সেটার উপর আবার একটা টুল, সেই টুলের উপর দুটো শক্তপোক্ত কাঠের মোটা বক্স। তর করে উঠে গেল সে উপরে। এক পাশের দেয়ালের থামে ভর দিয়ে ভারসাম্য রেখে অপর হাতটা তুলে ছুঁয়ে দিল বাস্কেটের ঝুলে থাকা হাতলটা। জাঙ্কুকের চোয়াল ঝুলে পড়লো। হা করে তাকিয়ে রইল সে দৃশ্যপটে। একটা হ্যাচকা টান মারলো তে। বাস্কেটটা স্লাইড করে একেবারে তার হাতের মাঝে এসে পড়লো। সেটাকে উপর থেকে মেঝেতে ছুঁড়ে রেখে বিজয়ীর ভঙ্গিতে হাত ছাড়লো তে। একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল। সরাসরি জাঙ্কুকের দিকে তাকালো সে। ছেলেটার মুখ মহা বিস্মিত, আতঙ্কিত, ব্যর্থ, পরাজিত, জর্জরিত। ক্লোজেটের দরজায় পিঠ ঠেকিয়ে পরাজিত সৈনিকের ভঙ্গিতে শিরদাঁড়া ঝুলিয়ে দাঁড়িয়ে রইল জাঙ্কুক। যেন কেউ ভ্যাকিউম ক্লিনার দিয়ে ময়লার বদলে তার সবটুকু আত্মার শক্তি শোষণ করে নিয়েছে। বান্দরের জিভ বান্দরনি! জাঙ্কুক ফিসফিস করে উচ্চারণ করলেও তে স্পষ্ট শুনতে পেল। আপন মনে বিজয়ীর হাসি হাসল সে। ধীরে ধীরে সব ধাপ পেরিয়ে অবশেষে চেয়ারের উপরে সে নেমে দাঁড়ালো সে। এতক্ষণ যাবৎ তর করে সফল হওয়ায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে তার। বিনা চিন্তায় মেঝেতে পা রাখতে গিয়ে হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে ফেলল সে। হাঁটুতে ধাক্কা খেয়ে চেয়ারের উপরে বসানো টুল নড়ে ওঠায় সে ভারসাম্য হারিয়ে ফেলল। সে দুলে উঠতেই চেয়ারটাও নড়ে উঠল ভয়ানকভাবে। তের পা হড়কে গেল। অদূর থেকে দৃশ্যটা দেখলো জাঙ্কুক। সবকিছু ফেলে তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল সে। এক দীর্ঘ লাফে তেজানের উপর দিয়ে বিছানা টপকে অপর পাশে পৌঁছালো সে। খেয়ালও করলো না কত মুগ্ধতা নিয়ে বড় বড় চোখে প্লেন উড়ে যাওয়ার মতন করে পিতাকে উড়ে যেতে দেখে হাততালি দিচ্ছে তেজান। তে অজান্তেই চিৎকার দিয়ে উঠল, আহ! ও ফাক! জাঙ্কুকের অস্ফুট কণ্ঠস্বর। তে চোখ বুজে ফেললো, বুঝতেও পারলো না কি হচ্ছে। শুধু মনে হলো ক্ষণিকের জন্য হাওয়ায় ভাসছে তার শরীর। তারপরই পাথরের মতন শক্ত কিছু একটার সঙ্গে ধাক্কা লাগলো তার। একজোড়া শক্তিশালী বাহু জড়িয়ে গেল তার শরীর জুড়ে। তারপরই মেঝেতে ধপাস করে পড়লো সে কারো বুকের উপর। এতটা জোরে আছড়ে পড়েছে দুজন যে ধপাস করে একটা শব্দ হলো। তে নড়চড় করে উঠল। নিজের ঠোঁটের নিচে নরম কিছু একটার অস্তিত্ব টের পেল। ঝট করে চোখ জোড়া খুলে গেল তার, সঙ্গে সঙ্গে জমে গেল সে। তার ঠিক নিচেই জাঙ্কুক বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে এমন ভাবে যেন বৈদ্যুতিক শক খেয়েছে। তে বাকরুদ্ধ হয়ে আবিষ্কার করলো হঠাৎ নড়ে ওঠায় তার ঠোঁটে জোড়া আলতো ভাবে জাঙ্কুকের ঠোঁট ছুঁয়ে গিয়েছে। বুঝতে পেরে তৎক্ষণাৎ মুখ দূরে সরিয়ে নিল সে। হাঁপাতে হাঁপাতে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে রইল। সরি, আমি ইচ্ছে করে করিনি। জাঙ্কুক রোবটের মতন পড়ে আছে। তার চোখ নড়ছে না, হাত পা শিথিল, মনে হয় যেন নিঃশ্বাস অবধি নিচ্ছে না। হুট করে পুতুলের মতন হাত তুলে দেখে নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলো জাঙ্কুক। একটা শব্দ উচ্চারণ করলো না। নেশার ঘরে থাকলে মানুষ যেমন করে হেলে দুলে হাঁটে, তেমনই টলতে টলতে জাঙ্কুক রুমের বাইরে চলে গেল। উঠে দাঁড়িয়ে বুক চেপে ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তে। এইমাত্র কি হয়ে গেল এখানে? হৃদযন্ত্র থামছেই না তার। অস্বাভাবিকভাবে দৌড়াচ্ছে ঘোড়ার মতন।
ঠিক সেকেন্ডের মাথায় তের কানে আরেক দফায় ধপাস করে একটা শব্দ ভেসে এলো। তারপরে জিমিনের চিৎকার, আম্মা, ভাইজান সিঁড়ি দিয়া পিছলাইয়া পড়ে গেছে। আউচ, আস্তে। কপালের ক্ষতে জিন ঔষধ লাগিয়ে দেয় হেসে উঠল জাংকুক। অসন্তুষ্ট দৃষ্টিতে ছেলেকে একবার দেখে জিন পুনরায় নিজের কাজ বহাল রাখলেন। গতকালের ব্যান্ডেজটা খুলে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে তিনি বললেন, আমাদের বাসাটা কি হঠাৎ স্লিপারি হয়ে গেল, যেখানে সেখানে শুধু পিছলে যাস? মম, লাগছে। লাগাই উচিত। দিবা স্বপ্ন দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামছিলি নাকি? 25 বছরের একটা ধাড়ি ছেলে জীবনে এতগুলো বছরেও একবারও এদিক সেদিক কোথাও পা হড়কে পড়লো না, সে আজকাল শুকনো মাটিতে আছাড় খায়। জিমিন না দেখলে আমার কাছে আসতে বলে মনে হয় না। ওই দুর্গন্ধ যত নষ্টের গোড়া, ওটাকে বিয়ে শাদী দিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করো। হ্যাঁ, তারপর উঠতে বসতে হুকুমের ছড়ি ঘোরাবি কার উপর? বিয়ে শাদী সৃষ্টিকর্তার দান। তাছাড়া ভালো ছেলে পাওয়ার ব্যাপার আছে, ওদের মধ্যে তো আবার কাষ্ট পুষ্টি কত কিছু মেলানো লাগে। আগে পড়ালেখা শেষ করুক মেয়ে, তারপর ওইসব চিন্তা করা যাবে। জাংকুক আর একটাও কথা বলল না, মুখ গোমরা করে বসে থেকে জিনকে কাজ করতে দিল। নিজের কাজে সন্তুষ্ট হয়ে জিন অবশেষে উঠে দাঁড়ালেন। ছেলের গাল ফোলানো মুখটা দেখে তার ঠোঁটে হাসি খেলে গেল। কিরে ব্রো, অ্যাংরি বার্ড হয়ে বসে আছিস কেন? তোমার কি ব্রো, তুমি যাও, তোমার হাসপাতালে যাও। শুধু যাও কেন, ওখানে তাঁবুটা নিয়ে আস্তানা বানিয়ে নিতে পারো না? কষ্ট করে ওই 1-2 ঘন্টার জন্য বাড়িতে না আসলেই তো চলে। ও, এই জন্য রাগ করেছে চ্যাম্প? মম বেশি বিজি আজকাল, তাই না? ছেলের পাশে বসে পড়লেন জিন। প্রায় 15 দিন যাবৎ হাসপাতালে ভীষণ চাপ যাচ্ছে। সামনে একটি আন্তর্জাতিক সম্মেলন আছে, বিদেশ থেকে বেশ নামি দামি কয়েকজন ডাক্তার আসবেন। সবকিছু আয়োজন এবং রোগী দেখায় আজকাল তার বাসায় ফেরা প্রায় হয় না বললেই চলে। হাসপাতালের কাছে তার ছোটবেলার এক বান্ধবীর বাড়ি। বেশি দেরি হলে মাঝে মধ্যে বান্ধবীর বাড়িতেই থেকে যান। নামজন আসার পর থেকে তার বাড়িতে ফিরে আসার তাড়নাটা অনেক কমে গিয়েছে। মনটা কেমন অশান্ত, কিন্তু ছেলে মেয়েদের সেসব বুঝতে দিতে চান না, তাই হাসপাতালের বাহানা ব্যবহার করে চলেন। হাত বাড়িয়ে জাংকুকের মাথার চুলে বিলি কেটে দিতে লাগলেন তিনি। ছেলেও চোখ বুজে বিড়াল ছানার মতন তার কোল ঘেঁষে শুয়ে পড়ল। এই সময়টা তার ভীষণ প্রিয়, যখন তার চঞ্চল ছেলেটা বাইরের জগৎ ছেড়ে এসে তার কোলে আশ্রয় নেয়। আমি তো ভাবলাম বাড়িতে মানুষ প্রাইভেসি পাবে, কিন্তু দেখছি তো হিতে বিপরীত। তারপর বল ব্রো, আলাদা রুমে থেকে বিবাহিত জীবনের স্বাদ কেমন নিচ্ছিস? জাংকুকের শান্ত মুখটা কুঁচকে গেল। জিভে চুপ করে বিরক্তিবোধক একটা শব্দ তুলে সে বলল, জরিনার আম্মা সকিনার জন্য আমি কালকেই ছেলে দেখা শুরু করব। সিসিটিভিটা আমাকে এক দণ্ড শান্তি যদি দিত। এভাবে বলছিস কেন? খবর আইও পাচার করে থাকতে পারে। ওই ছেড়ি থেকে চিল মানুষ দুনিয়ায় 2টা নেই। শি ক্যান নট কেয়ার অ্যাবাউট দিস সাংসারিক ঝামেলা। সব দুর্গন্ধই করে। সারাদিন বসে বসে নাগিন সিরিয়াল দেখলে তো এই হবে। সিরিয়াসলি ব্রো, টপিক চেঞ্জ করছিস কেন? মমকে বলবি না? কি হয়েছে? গলার সুর পরিবর্তন করলেন জিন। নরম হলেন ভীষণ। জাংকুকের মাথায় বিলি কাটতে লাগলেন। ছেলে তার আর কোনো কথা বলল না, শান্ত হয়ে চুপটি করে রইল। এ কিছু বলেছে সেদিনের ব্যাপারে? অবশেষে মুখ তুলে মায়ের দিকে তাকালো জাংকুক। উনি আমাকে বলা কবে ছেড়েছে? সন্দেহ ওনার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। এভাবে বলছিস কেন? লিসার বাবা মায়ের কাণ্ডে এখনো নারাজ বুঝি? আমি জানি না, আজকাল কথা হয় না। জাংকুক কাঁধে তুলে ঠোঁট উল্টে এমনভাবে বলল যেন তের সঙ্গে সে কথাবার্তা বলে না, এতে তার কিছুই যায় আসে না। অথচ সেই ডোন্ট কেয়ার মনোভাবের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতাটুকু জিন মা বলেই বোধহয় ধরতে পারলেন। বিলি কাটা থামিয়ে ছেলের বুকে হাত রেখে আলতো করে চাপড়াতে লাগলেন জিন, যেন ঘুম পাড়াচ্ছেন। তার নমনীয় কণ্ঠস্বর বাজলো জাংকুকের কানে। আমি দেখে বুঝতে পারছি, তোকেও বুঝতে পারছি, আর আমার মনে হয় তোরা কেউই দোষী না। তে একটা কালো অতীত থেকে বেরিয়ে এসেছে। হুট করে ওর নতুনভাবে কাউকে জোর দিয়ে বিশ্বাস না করাটা স্বাভাবিক। ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। নিজের আগে সবসময় ওকে ওর বাচ্চার কথাই ভাবতে হচ্ছে। ও চাইলেই এই বাড়ি থেকে চলে যেতে পারবে না, কারণ ওই বাচ্চা। দেখ ভাগ্যের কাছে কতটা অসহায় একটা মানুষ। ওর ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়াটাই নর্মাল। এই যে তুমি মাত্রই বললে তুমি নাকি আমাকেও বুঝতে পারছো মম, তাহলে কেন তোমার সমস্ত কথাই শুধু ওনার পক্ষেই সাফাই? জিনের হাঁটু আঁকড়ে ধরে কোলে মুখ গুজে রাখলো জাংকুক। তার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো,
আম ট্রাইং, ওকে? কিন্তু চেষ্টা তো শুধু একজন করলে হবে না। এক নৌকায় যদি দুজন মাঝি থাকে, তাহলে দুজনকে সমান তালে নৌকা বাইতে হবে। যদি একজনই বাইতে থাকে আর অন্যজন হাল ছেড়ে আয়েশ করে, তাহলে নৌকা বেশি দূর এগোবে না। জিন মুখে নামিয়ে ছেলের মাথায় একটা স্নেহের চুমু খেলেন। তারপর তার কানের কাছে গিয়ে মোলায়েম গলায় বললেন, যে কথাগুলো আমাকে বলছিস সেগুলো থেকে সরাসরি কেন বলিস না? একটা সম্পর্ক ধরে রাখার মূল ভিত্তি হলো কমিউনিকেশন। একে অপরকে না বোঝার কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো নিজেদের অনুভূতিগুলো সৎভাবে একে অন্যের সাথে শেয়ার না করাটা। তে চাপা স্বভাবের। তাই যোগাযোগটা তোকেই আগ বাড়িয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যদি এর পরও সমাধান না হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু শুরু তো কাউকে না কাউকে করতে হবে, বল? তুমি আর ড্যাডও তো কমিউনিকেশন করো না, মম। জাঙ্কুক এমন একটা কথা একদম বেখেয়ালে বলবে জিন আশাও করেননি। সম্পূর্ণ জমে গেলেন তিনি। ছেলে তার দিকে তাকিয়ে নেই, কোলে মুখ গুজে আছে। যদি তাকিয়ে থাকতো তাহলে অপরাধ বোধ ছাড়া কি তিনি ওই চোখের দৃষ্টি দেখতে পারতেন? কোনোদিন না। জিন ঝট করে পাশ ফিরে তাকালেন। হঠাৎ করেই তার সব শব্দ হারিয়ে গিয়েছে। ছেলেকে তিনি আর কোনো উপদেশ দিতে পারলেন না। যে অপরাধের অপরাধী তিনি নিজে, সেই উপদেশ ছেলেকে কিভাবে দেবেন? মা ছেলে কারোরই আর একে অপরের সাথে কথা বলা হলো না। দুজনই একদম চুপ করে রইল। অতঃপর জাঙ্কুকের ফোন ভাইব্রেট করে উঠল পকেটে। মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কথাগুলো শুনলো বেশ মনোযোগ দিয়ে। তার নির্মল চেহারা ক্রমশ তীক্ষ্ণতর হয়ে উঠল। জিন খানিক আশঙ্কা বোধ করলেন। কি হয়েছে? তিনি প্রশ্ন করলেন। জাঙ্কুক প্রথমটায় জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। চেয়ারে ছুঁড়ে রাখা নিজের রংচটের জ্যাকেটটা গায়ে জড়িয়ে রুমের বাইরের দিকে এগোলো। তবে বের হওয়ার আগে পিছন ফিরে সে মাকে জানালো, ক্রিসের লাশ পাওয়া গিয়েছে। আমি থানায় যাচ্ছি। খবরটা ওনাকে জানানোর কোনো প্রয়োজন নেই। এটুকু বলেই জাঙ্কুক ঝড়ের গতিতে বেরিয়ে গেল। জিন বিছানায় হতবাক হয়ে বসে রইলেন। উনি বলতে যে তেকে বুঝিয়ে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মাথা চেপে ধরলেন তিনি। বুকের ভেতর ভয় ভর করলো। এ কোন অশুভ চক্রে জড়িয়ে যাচ্ছে তার পরিবার? ক্লাস শেষ করে করিডোর ধরে এগিয়ে যাচ্ছে ইনও। তখনই পেছন থেকে ডাক ভেসে এলো, ইনও! ঝট করে ঘুরে তাকালো সে। ছুটে আসছে তে। রমণীর পরনে একটা লাল বর্ণের তাঁতের শাড়ি। ঠিক টকটকে লাল নয়, একদম হালকা শেড, যার কারণে চোখ আরাম পায়। পরিপাটি করে জড়ানো বস্ত্রটি অন্যান্য দিনের তুলনায় তেকে একটু বেশি আকর্ষণীয় করে তুলেছে। লম্বা চুলগুলো খোপা বাঁধা, তাতে আবার একটা বাগান বিলাস ফুল গুজে দেওয়া। অসাধারণ লাগছে। পুরো দস্তর বাংলাদেশি নারী। ও ক্ষণিকের জন্য দৃষ্টি ফেরাতে পারল না নিজের। অজান্তেই তের ছুটে আসতে থাকা অবয়বে আটকে রইল তার গভীর চোখজোড়া। তে কাছে এসে থামলো, বিরাট করে হাসলো। তোমার জন্য সারপ্রাইজ আছে। ও ভ্রু উঁচু করে তাকালো। তে কোর্সের ক্লাস করছে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই 1 সপ্তাহে শিক্ষক শিক্ষার্থীর বন্ধনের পাশাপাশি তাদের মাঝে পুরাতন বন্ধুত্বের আবহটা ফিরে এসেছে। উভয়ই এখন একে অপরকে নাম ধরে তুমি বলে সম্বোধন করে। যদিও ক্লাসের ভেতর সে তের জন্য মিস্টার ইনও আর তার জন্য তে মিসেস জিওন। সম্পূর্ণরূপে তের দিকে ঘুরে তাকালো ইনও, শুধালো, সারপ্রাইজ? তে মাথা দুলিয়ে নিজের হাতের ম্যাকবুকটা খুলে দেখালো। স্ক্রিনে তার ফাইবার অ্যাকাউন্টের ছবি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কাজের অনুরোধ পেয়েছে সে। তে খানিকটা গর্বিত কণ্ঠস্বরে জানালো, কোর্সের আগেই অ্যাকাউন্ট খুলে আমি অ্যাড দিয়ে রেখেছিলাম। $5 আর্টিকেলের কাজ করে দেব। বেশ কয়েকটা স্যাম্পলও রেডি করে রেখেছি। যেহেতু কলেজ ভার্সিটিতে কম্পিউটারের টুকটাক কাজ শেখা হয়েছিল, একজন যোগাযোগ করেছে। সে আমার থেকে 2টো আর্টিকেল নিতে চায়, $8 দেবে। একসাথে 2টো যেহেতু নিচ্ছে, আমি রাজি হয়ে গিয়েছি ডিসকাউন্টে। আমার প্রথম ফ্রিল্যান্সিং কাজ। ব্রিলিয়ান্ট! ওর চোখজোড়া চকচক করে উঠল। বিস্তর হাসি ছেয়ে গেল তার তীক্ষ্ণ শ্যামলা মুখ জুড়ে। তে এক দেখাতেই বলতে পারবে এই হাসি মিথ্যে নয়, অপরের খুশিতে সুখী হওয়ার পবিত্রতম হাসি। ও উত্তেজিত হয়ে তের কাঁধে সাবধানে হাত রেখে বলল, লিসেন গার্ল, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। এটা সবেমাত্র শুরুতে। দেখো, সামনে আরো কত সফলতা বাকি আছে তোমার জন্য। তোমার প্রথম কাজের জন্য আমার শুভকামনা।
তবে বেশ কিছু ব্যাপার অবশ্যই মাথায় রাখবে যেন কোনোভাবে স্ক্যাম না হয়ে যাও। প্রথমত, অবশ্যই পেমেন্টের একটা অংশ রিসিভ করে তারপরই কাজ দেবে। এর আগে অতি বিশ্বাস করে দিয়ে দেবে না। আর টাকাটাও কিন্তু সরাসরি ব্যাংকে আসে না। তুমি বিদেশ থেকে যেটা অর্জন করবে সেটা দেশের জন্য রেমিটেন্স হিসাব হবে কিন্তু। সো তেকে হাজার রকম উপদেশ দিতে দিতে পাশাপাশি হাঁটতে লাগলো ইনও। তের ভালোই লাগলো। একদম গুরুজনের মতন কোনটা কিভাবে করতে হবে, কোনটা করা যাবে না সেসব বুঝিয়ে দিতে লাগলো ইনও। মনে মনে ভাবলো সে $8 আহামরি কিছু নয়, কিন্তু এই সূচনাটাই তার দরকার ছিল। প্রায় বাইরের সিঁড়িতে পৌঁছে গিয়েছে দুজনে। ইনওর ক্লাস না থাকলে সে তেকে প্রতিদিন বাইরে গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আজও ব্যতিক্রম ঘটেনি। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাসি মুখে সে বলল, তারপর বলো নিজের প্রথম ফ্রিল্যান্সিং উপার্জন দিয়ে কি কি করবে? $8 বাংলাদেশি টাকায় 982 এর মতন পড়বে। ভ্যাট ট্যাক্স আছে। তুমি কি চাও তোমাকে কিছু গিফট করি? তের প্রস্তাবে ইনও হাসলো। এক প্লেট ফুচকা খাওয়ালে কিন্তু কিছুই মনে করব না। তুমি এত লো মেইনটেনেন্স? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এক প্লেট ফুচকা তোলা থাকলো। তেজানের জন্য নতুন বেবি লোশন। আরও একটা জিনিসের কথা তের মাথায় এলো ঠিকই, কিন্তু ইনওর সামনে সেটা বলল না। গাড়ির কাছে এসে গিয়েছে উভয়ে। আজ এসেছে হিসাং, হাসি মুখে অপেক্ষা করছে। তে চোখ উল্টে ভাবলো ঠিক কোন ধরনের শক্ত বন্ধুত্ব হলে বন্ধুর জন্য দিনের পর দিন মানুষ বিনা প্রশ্নে এভাবে হাজির হয়ে যায়। ইনওকে বিদায় জানিয়ে হিসাংয়ের কাছে গেল তে। তোমারও বিশেষ কোনো কর্ম নেই বুঝতে পেরেছি। এটাই আমার কর্ম, এর জন্য বেতন পাই, আপনি জানেন না? একগাল হেসে বলল হিসাং। তে সন্দেহের নজরে তাকালো। সত্যিই বেতন পায় নাকি মজা করলো? মাথা ঘামালো না আর, শুধু দিন গুনছে সে। দেখবে আর কতদিন জাঙ্কুক এই চোর পুলিশ খেলা জারি রাখতে পারে তার সাথে। আচ্ছা, বাড়িতে ফেরার আগে একবার সুপার শপে নামবো। চিজ কিনতে হবে, বাড়িতে ছিল না। চিজ পাস্তা বানাবো আজ, তুমিও ইনভাইটেড। আরে ভাবি, আপনি তো জোস। দুজনই গাড়ির ভেতর উঠে বসলো। কিছুক্ষণ বাদে মাঝ রাস্তায় সুপার শপের সামনে গাড়ি থামালো ড্রাইভার। তে এবং হিসাং বেরিয়ে ভেতরে ঢুকলো। বাস্কেট নিয়ে চিজ, পাস্তা আর টুকটাক জিনিস তে নিচ্ছে। ঠিক এমন সময়ই বিপরীত দিক থেকে আসতে থাকা কারোর সঙ্গে আসতে ধাক্কা লাগলো তার। ওহ, এক্সট্রিমলি সরি। তে সরে দাঁড়াতে খানিক অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে লিসা। একটা কার্ড ঠেলে আসছিল, পরনে টাইট টপ আর ঢোলা ট্রাউজার। কি যেন চিবুচ্ছে, চিংগাম হবে বোধহয়। তেকে দেখে চোখে বুঝি তারা ফুটে উঠল মেয়েটার। ও হ্যালো, ভাবিনি আপনাকে এখানে এভাবে দেখতে পেয়ে যাব। জি, আমি টুকটাক কেনাকাটা করতে এসেছিলাম। এটুকু বলেই তে ইচ্ছাকৃতভাবে লিসাকে এড়িয়ে যেতে চাইলো, কিন্তু পারলো না। মেয়েটা তার পিছন পিছনই এলো। দেখা হয়ে ভালোই হলো, আপনাকে কিছু বলার ছিল আমার। তে থামলো না। তাক থেকে না নিয়ে জিনিস দেখতে দেখতেই জানালো, বলো। সেদিনের জন্য আমি দুঃখিত। জিনির কাছে সরি বলেছি, কিন্তু আপনাকে বলা হয়নি। জিনি? খানিকটা অবাক হলো তে। এবার ফিরে তাকালো লিসার দিকে। মেয়েটা মাথা ঝাঁকিয়ে বলল, ও জাঙ্কুক। ওর আলাদিন নামটা খুব সুন্দর না? আলাদিনের রূপকথার জিনকে মিলিয়ে ওকে ডাকি জিনি। আফটার অল হি স্পেশাল। আচ্ছা। শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করলো তে। নিজের কাজে মনোযোগ দিল। লিসা বলে গেল, দেখুন, আপনার কাছে অস্বীকার করার কিছুই নেই। এসব বিষয় লুকিয়ে রাখাও উচিত না। আমি আগে জিনিকে পছন্দ করতাম, বাবা মাও বুঝতে পারতো। এজন্যই তারা ওই দিন সাহস করে আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে বিয়ের প্রস্তাব দিয়ে গিয়েছিলেন। পুরোটাই আমার দোষ। কাজের চাপে ওর বিয়ের বিষয়টা শেয়ার করা হয়নি। আমার বাবা মায়ের কোনো দোষ ছিল না। আমি এজন্য ক্ষমাও চেয়েছি এবং চাইছি। তবে আপনি আমার বাবা মায়ের সঙ্গে যে ব্যবহার করেছেন সেটা কিন্তু বেয়াদবি ছিল। থমকালো তে। লিসার কথার মাঝে কোনো ভুল নেই। প্রত্যেকটা বাক্য সত্যি এবং সৎ। এতটা সৎভাবে উপস্থাপন, সূক্ষ্মভাবে ঘটনাগুলো স্তরে স্তরে মস্তিষ্কে সাজানো এক প্রকার ট্যালেন্ট। সেই ট্যালেন্ট লিসার আছে, সে ভালো মতো বুঝে গেল। একই নিঃশ্বাস ফেলল সে। দেখো লিসা, আমারও ওনাদের সাথে বেয়াদবি করার ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে বাড়ি বয়ে এসে কেউ তোমার হাজব্যান্ডকে নিয়ে মন গড়ার স্বপ্ন বুনলে তুমি কি করবে? মেয়ে হিসেবে ভেবে দেখো। আশা করি বুঝে যাবে। আর আমি আমার ওই তথ্য স্বীকার করে নিচ্ছি। আমার মাথা তখন গরম ছিল, তাই আমার পক্ষ থেকে তোমার মা বাবাকে সরি বলে দিও। কোনোদিন দেখা হলে আমি নিজে থেকেই বলবো। হাজব্যান্ড?
হাজবেন্ড হিসেবে আদৌ মানেন ওকে? সে এত কিছু বলল, অথচ লিসা শুধু ওই অংশটুকু ধরলো দেখে সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ভ্রুকুচকে খানিকটা বিরক্তি এবং চাপা ক্রোধ নিয়ে তাকালো সে। মানে কি বলতে চাইছো তুমি? এটাই যে বৈবাহিক সম্পর্কে বিশ্বাস না থাকলে কিছুই টেকে না। সে বরফের মতন চেয়ে রইল লিসার দিকে। লিসা অবশ্য বেশ স্বাভাবিক। সে তাক থেকে বেশ কিছু রেডিমেড নাস্তার প্যাকেট নামিয়ে কার্টে রাখতে রাখতে বলল, আমি আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি, তবুও না বলে পারছি না। আপনি যেমন ভাবছেন যিনি তেমন না। হ্যাঁ, একটু রকচটা, চঞ্চল বটে, তবে লয়ালো। ও জানে কিভাবে বাউন্ডারি দিতে হয়। এটা বুঝতে পারছি আপনার অতীত সম্পর্কের ট্রমা থেকে বেরিয়ে আসাটা কষ্টকর, তবে অনুরোধ থাকবে অতীতের দোহাই দিয়ে বর্তমানটাকে একই স্টেরিওটাইপে ফেলবেন না। অতীত? কি জানো তুমি আমার অতীত সম্পর্কে? আপনার এক্স হাজবেন্ড পরকীয়া করতো, রাইট? এজন্য জিনিকে বিশ্বাস করতে আপনার কষ্ট হচ্ছে। মেয়ে হিসেবে আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আপনার প্রতি পূর্ণ সমর্থনও আছে আমার। তবে আপনার জন্য যেন অন্য কেউ বিনা দোষে কষ্ট না পায় সেই বিষয়টা দেখাও আপনার দায়িত্ব। সে আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। ধারালো চোখে চেয়ে রইল লিসার দিকে, একটানা, বিনা বাক্যে। এমন সময় ঘটনাস্থলে উপস্থিত হলো হিসাং। সে এতক্ষণ যাবৎ দরজার কাছে দাঁড়িয়েছিল, এখন এসে লিসার বলা শেষ কথাগুলো শুনে ফেলেছে। দ্রুত এসে উভয় রমণীর মাঝে দাঁড়ালো সে। হাত তুলে লিসার কাঁধে রেখে সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ব্যাক অফ ব্রো, এবার বাড়াবাড়ি করছিস। ও তুই এখানে? যিনি বডিগার্ডের ডিউটিতে রেখেছে নাকি? শাট আপ লিসা, একটু বেশি কথা বলিস তুই। হিসাংয়ের চোখে স্পষ্ট সতর্ক সংকেত দেখা গেল, তাতে হাত তুলে পিছিয়ে গেল লিসা। আমি শুধু সাহায্যই করতে চাইছিলাম। হিসাং আর পাত্তা দিল না, তের দিকে ফিরল। তার হাত থেকে বাস্কেট নিয়ে ক্যাশিয়ারের দিকে যেতে যেতে বলল, আপনি প্লিজ আসুন ভাবি, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজে যাব। তে শেষ এক পলক লিসার দিকে তাকালো, আর একটাও কথা বলল না। হন হন করে হেঁটে চলে গেল। তার হাঁটার ভঙ্গি এবং দুহাত শক্তভাবে মুঠো পাকানোর দৃশ্য দেখে যে কেউ বুঝতে সক্ষম ভীষণভাবে রেগে গিয়েছে সে। জাঙ্কুক ডাইনিং টেবিলে বসেছে। আজকে ভাত খাওয়ার ইচ্ছে নেই তার। সারা সকাল বাইরে ছিল। পিৎজা অর্ডার করেছে সে, সাথে বিশাল বড় কোলা। গ্লাসে কোলা ঢেলে আঙুল মুটকে আয়েশ করে যখন পিৎজায় কামড় বসাবে, ঠিক তখনই বাড়ির ভেতর ঢুকলো তে। জাঙ্কুক নিজের জায়গায় জমে গেল। ড্যাব ড্যাব করে চেয়ে রইল, কারণ তেকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। চোখের দৃষ্টি ভীষণ উদ্ভ্রান্ত মেয়েটার, কেমন যেন ধোঁয়াশা চোখের মাঝে। শান্ত নির্মল মুখটায় গাঢ় আধার, চলনে তীক্ষ্ণতা। শাড়ি পরা সত্ত্বেও বিন্দু মাত্র কোমলতা নেই। হন হন করে হেঁটে আসছে সে, ঘূর্ণিঝড় হয়ে। জাঙ্কুকের ভ্রু উঁচু হলো, তবে সে আর কিছুই করার সুযোগ পেল না। হাতের ম্যাকবুকের ব্যাগটা তে ঠাস করে টেবিলের উপর রাখলো। তারপরে এগিয়ে এসে হুট করে জাঙ্কুকের শার্টের কলার টেনে ধরলো। একটা মেয়ের গায়ে এত শক্তি থাকতে পারে, জাঙ্কুক আজ থেকে অনুভব না করলে কোনোদিন হয়তো টের পেত না। এক ঝটকায় চেয়ার থেকে টেনে তাকে দাঁড় করিয়ে ফেললো তে। ক্ষুদ্র চোখে চেয়ে গর্জে উঠলো, আমার অতীত নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? জাঙ্কুক হতভম্ব হয়ে পড়ল। চোখ মেলে অসহায়ের মতন তাকিয়ে রইল সে অর্ধাঙ্গিনীর দিকে। তে তার কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল, আমার এক্স হাজবেন্ড পরকীয়া করতো। আমার প্রেজেন্ট হাজবেন্ডের সাথে আমার ঝগড়া চলে। এটা বাইরের মানুষ জানবে কেন? কেন জানবে আলাদিন? জবাব দাও। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার অগোচরে ঘরের কথা বাইরে পাচার করো? ইউ ইডিয়েট, ইররেসপন্সিবল, ইমম্যাচিউর, ইনসাফারেবল বয়। শাট আপ রাইট নাও, সেলফিশ উইমেন। পাল্টা চিৎকার করে উঠল জাঙ্কুকও। দুজনেই যেন আজ দুজনার মাথা খুইয়ে বসেছে। পেটাও যা গলা নিচে রেখেছিল, জাঙ্কুক একটু নিয়ন্ত্রণে রাখলো না। তার পুরুষালী ধমকের আওয়াজে কিচেন থেকে জিমিন ছুটে এলো। তেজানকে সবে ঘুম পাড়াতে সক্ষম হওয়া আইও দৌড়ে এলো। জিন আজ বাড়িতে ছিলেন। তিনি এমনকি সব সময় আড়ালে থাকা নামজন অবধি নিজের রুমের নির্বাসন ত্যাগ করে হল রুমে চলে এলেন। তে সবাইকে আশেপাশে দেখে আঙুল তুলে জাঙ্কুককে শাসালো, গলা নিচে, একদম নিচে। জাঙ্কুকের হাত খপ করে ধরে ফেললো সে। উদ্দেশ্য স্বামীকে টেনে বেডরুমে নিয়ে যাওয়া। সকলের সামনে এসব বলতে ইচ্ছুক নয় সে, না তো ইচ্ছুক পশুর মতন ঝগড়া করতে। কিন্তু জাঙ্কুক আজ বোধহয় খুইয়ে বসেছে। এতদিন যাবৎ তার সঙ্গে কথা না বলা, অভিমান করে থাকা, পর্যাপ্ত আগ্রহ এবং যত্নের অভাবে তার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল সে। পাল্টা হুঙ্কার দিয়ে তেকে সে বলল,
মা লাগেন আপনি আমার? হ্যাঁ, মা লাগেন আপনি আমার? আমি আপনার বাচ্চা, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি আমার মাথার উপর ফাটবেন আর আমি চুপচাপ দেখে যাব, তাই ভাবেন আপনি? ও, তাহলে তুমি সারা বাড়ির মানুষকে শোনাতে চাও? সেটাই তো তোমার স্বভাব। সমাজে কথা ছড়াতে পারো আর বাড়িতে ছড়াবে না? ছড়িয়েছি, পেশ করেছি, আপনার নামে আরো কিছু ছড়ানো উচিত। পাগল হয়ে গিয়েছিস তুই? জিন ছুটে যেতে চাইলেন ছেলের বউয়ের মাঝখানে, কিন্তু আইয়ু মাকে চেপে ধরলো। ওদের সমস্যা, ইন্টারফেয়ার করো না। আজকে ফেটেছে যখন ফাটতে দাও। সত্যি বলুক অন্তত একে অপরকে। জিন মেয়ের বাহুর মাঝে হতবাক হয়ে দেখতে লাগলেন কাণ্ড, অসহায়ের মতন। পাত্তাও দেয়নি তে কিংবা জাংকুকের কেউই। উভয়ই একে অপরের ক্রোধে ডুবে আছে। তোমার সমস্যাটা কোথায় আলাদিন? আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? আমাকে মানুষের সামনে নিজ প্রমাণ করে কি পাও তুমি? ঠিক যে যে কথাগুলো আমি তোমাকে বলেছি আজকে সেগুলোরই প্রমাণ পাওয়া গিয়েছে। তুমি বোঝো না? দুধ খাওয়া শিশু তুমি। আমাদের দাম্পত্য জীবনের গোপন কথা তোমার মেয়ে বান্ধবী কেন জানবে? কিসের পরামর্শ দরকার ছিল তোমার? বাসার মা বোনকে যে কথা বলতে পারোনি সেই কথা বলতে গিয়েছো বান্ধবীকে, আর আমি তোমাকে সন্দেহ করলেই দোষ। মাথায় রক্ত চড়ে গেল চাঙ্কুকের। শটান ঘুরে খুশি হাঁকালো সে। আটকে উঠল সবাই, এই বুঝি তে আঘাত পায়। অথচ জাঙ্কুকের ঘুষিটা গিয়ে লাগলো সিঁড়ির রেলিংয়ে। চামড়া ফেটে রক্ত গড়াতে লাগলো। দাঁত কিরমির করলো সে। দুপাশের তীক্ষ্ণ সোচালো দাঁত জোড়া বেরিয়ে এলো। তার সুদর্শন চেহারা হয়ে উঠল পাশবিক। সন্দেহ, সন্দেহ, সন্দেহ। আই এম ফাকিং টায়ার্ড অফ দিস। জাঙ্কুকের চোখে জোড়াও বুঝি লালচে হয়ে উঠেছে। ঘর ঘর শব্দ বেরোচ্ছে তার গলা থেকে। পেয়ের সামনে বুঝি কোনো পশুই দাঁড়িয়ে আছে। আমি আপনার কাছে চকলেটের মোড়ক, যাকে চেটে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে? উনের বেলায় চোখে ঠুলি পড়ে থাকেন, আর আমার বেলায় অনুবীক্ষণের নিচে ফেলে মাপেন? আপনি এত স্বার্থপর কেন তিয়াপু? তের জবাব দিতে পারলো না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক আজ থেমে নেই, সে ভেতরের সবকিছু উগরে দিচ্ছে। সত্যি কথা কি জানেন? আমি আপনার মতন স্বার্থপর মানুষ জীবনে দুটো দেখিনি। আমার বান্ধবীর কথা বলছেন, লিসা? আরে ও তো আমার জীবনে এমন সময় আমার পাশে ছিল যখন আপনার টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। আপনি তখন নিজের সংসারে নিজের স্বামীর সাথে আয়েশ করছিলেন। আপনি কি বুঝবেন আমাকে, আমার বন্ধুত্বকে, আমার প্রায়োরিটিকে? আপনার শিক্ষা দীক্ষা সবকিছু ভুয়া। আপনি জানেন শুধু মানুষকে ব্যবহার করতে। আমাকে বিয়ে করে ব্যবহার করে যাচ্ছেন ইচ্ছা মতো। আমার টাকা, আমার নিরাপত্তা, আমার সবকিছু আপনি আর আপনার ছেলে মিলে লুটে নিচ্ছেন। এরপর সুযোগ বুঝে একটা সময় চলে যাবেন। লজ্জা করে না আপনার? কোনোদিন সংকোচ হয় না? কুকি দ্য হেল, এবার অতিরিক্ত বলছিস তুই। আইয়ু অবধি আর না বলে থাকতে পারলো না। তবে জাঙ্কুক বোনের দিকে ঘুরেও তাকালো না। নামজুন মেয়ে স্ত্রীর পাশে থামে হেলান দিয়ে বিনোদনের সঙ্গে দেখতে দেখতে মন্তব্য করলেন, এটা আজ না হয় কাল হওয়ারই ছিল। তুমি এই পরিণতি ডেকে এনেছো, দেখেছো জিন? হাতের মুঠো শক্ত করে ফেললেন জিন। এই মুহূর্তে স্বামীকে আর কিছুই বলতে পারলেন না। তার চোখে অশ্রু টলটল করছে। জাঙ্কুক এবং তে কেউই আর পরিবারের জন্য থেমে নেই। তে অবশ্য নিশ্চুপ, কিন্তু জাঙ্কুকের একটা কথাও আর মাটিতে পড়ছে না। সে ক্লান্ত। বারবার অতীতের দোহাই দিয়ে সিম্প্যাথি কামাতে আসবেন না। এই পৃথিবী দয়ালু না, কেউ আপনাকে দয়া করবে না। আমাদের সবারই কোনো না কোনো অতীত আছে। পার্থক্য শুধু আমরা অতীত নিয়ে পড়ে থাকি না। সেখানে আপনি অতীত থেকে বেরিয়ে হতে পারছেন না। বিশ্বাস করতে না চাইলে বিয়ে করেছেন কেন? নাচতে নাচতে তো আমি যাইনি আপনার কাছে। অসহায় হয়ে আপনি এসেছেন, আর যখন আমি আপনার সাথে অ্যাডজাস্ট করে নিতে চাইলাম তখনই আপনার সব সন্দেহ শুরু হয়ে গেল। হ্যাঁ জান, আমি বাইরে প্রেম করি, আপনাকে রেখে বাইরে 5-10টা প্রেম করি। লিসা আমার গার্লফ্রেন্ড। আপনাকে ডিভোর্স দিয়ে আমি ওকেই বিয়ে করব, কারণ আপনার মতো বউ থাকা আর না থাকা সমান। তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে নিষ্পলক। জাঙ্কুক এখন রীতিমতো কাঁপতে কাঁপতে কথা বলছে। রাগ, দুঃখ, হতাশা সব বাঁধে ভেঙে বেরিয়ে পড়েছে। আপনি আমাকে বিশ্বাস করেন না, এক ফোঁটা বিশ্বাসও করেন না। সারা দুনিয়া বিবস্ত্র হয়ে আমার সামনে ঘুরে বেড়ালেও আমার পৌরসে আমি একটা আঁচ আসতে দেব না। আমার সেই ক্ষমতা আছে, সেই ধৈর্য, সেই অধ্যাবসায় আর সেই শিক্ষা আছে। কিন্তু না, আপনি তো বুঝবেন না। পরকীয়া, বিশ্বাস ভাঙা, এইসব শব্দই তো চিনে এসেছেন আপনি, তাই না? আপনার আগের স্বামী আর আমি একই মানুষ আপনার কাছে। সেলফ জানোয়ার। এই জানোয়ারকে শুধু ব্যবহার করে যান। বিশ্বাস ভরসা করতে হবে না। অতীত নিয়েই থাকুন আপনি, ট্রমাতেই বসবাস করুন। স্বার্থপর মহিলা। জাঙ্কুক হাঁপাচ্ছে। তীক্ষ্ণ চোখে চেয়ে সে হঠাৎ করে জমে গেল। তের চোখ জোড়া টলটল করছে। অশ্রু জমেছে ঠিকই, কিন্তু উপচে পড়ছে না অদম্য শক্তির জোরে। জাঙ্কুক চোখ পিটপিট করলো। বুকের ভেতর দামামা বাজলো তার। শেষ, শেষ, শেষ। সবকিছু শেষ করে ফেলেছে সে। আমি স্বার্থপর, আমি অবিশ্বাসী, আমি সন্দেহ করি। ঠিকই বলেছ আলাদিন, আমি তেমনই। তের কণ্ঠ খানিক কাঁপলো। জাঙ্কুকের সামনে বুঝি তার গোটা দুনিয়া ঘুরিয়ে গেল। হাত তুলল সে, কিন্তু তেকে ছুঁয়ে দেওয়ার আগেই সেই হাত খপ করে ধরে ফেললো তে।
তাকে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। বাড়ির প্রত্যেকটা সদস্য স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতে পারলো। একটা বাক্য খরচ না করে তে জাংকুককে সোজা নিজেদের বেডরুমে নিয়ে এলো। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে নিল। জাংকুক ভারসাম্য হারিয়ে বিছানায় বসে পড়লো। ফিরে তাকালো, তার মুখোমুখি দাঁড়ালো তে। ডাগর ডাগর চোখে তীব্র ক্ষোভ এবং অশ্রু নিয়ে অত্যন্ত ঘৃণার চোখে দেখলো সে জাংকুককে। স্বামী তুমি আমার, তাই আমার শরীর দেখার অধিকার জন্মেছে তোমার। আপু, বিড়বিড় করতে পারলো শুধু জাংকুক। তারপরই অবিশ্বাস্য ঘটনাটা ঘটলো। একটানে বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেললো তে। জিপার খুলে ঢিলে করে ফেললো ব্লাউজ। জাংকুক ঝট করে দৃষ্টি সরিয়ে চোখ বুজে ফেললো। দ্য হেল ইউ আর ডুইং? আমার দিকে তাকাও আলাদিন। তের আদেশে চোখ খুলতে বাধ্য হলো জাংকুক। অত্যন্ত সংকোচ নিয়ে মুখ ঘুরিয়ে তাকালো। সেখানেই তার পৃথিবী থমকে গেল। তের কোমরে একটা হালকা ক্ষতের দাগ। কাপড় সরিয়ে ফেলায় তার উন্মুক্ত উদর জুড়ে লম্বা একটা তীক্ষ্ণ দাগ দেখা গেল, যেন অনেক সময় নিয়ে যত্ন করে মাংস কাটা হয়েছে। বুকের দিকটায় ঢেউ খেলানো এলোপাথারি পোড়ার দাগ। আরো অনেক কিছুই আছে, কিন্তু জাংকুক দেখার সাহস পেল না। তার হৃদস্পন্দন থমকে গিয়েছে। তের অশ্রু অবশেষে গড়িয়ে পড়ল। নিজের বুকে হাত চেপে ধরে সে বলল, যে পুরুষ নিজের মুখে ভালোবাসার কথা বলতে বলতে শরীরে এই দাগ দিতে পারে, সেই পুরুষ জাতিকে এত সহজে বিশ্বাস করি কি করে বলতে পারো আমার আলাদিন? অতীত দ্রুত পা চালাচ্ছে তে। ঘড়ির কাঁটায় রাত প্রায় 10:30। আজকে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সে শিক্ষিকা হিসাবে আয়োজনের দায়িত্বে ছিল। অনুষ্ঠান শেষে অফিস থেকে বেতন তুলে ফিরতে ফিরতে এত দেরি। এমন দেরি বেশ অনেকদিন বাদই হলো। শাড়ির আঁচল মাথায় তুলে ঘোমটা দিয়ে সে এগোলো। এলাকার মুরব্বীগণ এই সময় রাতের খাবার শেষে হাঁটতে বেরোন। মোড়ের টং দোকানে চা সিগারেটের আড্ডায় মাতেন। আজও ব্যতিক্রম নয়। 3-4 জন বৃদ্ধ এবং মধ্যবয়স্ক পুরুষদের একটা দল আয়েশ করে চা খেতে খেতে আলাপ করছে। তে রাস্তার অপর পাশ দিয়ে যাচ্ছে। ঘোমটাটা একটু লম্বা করেই টেনে দিল এবার। মুরব্বীদের দৃষ্টি পড়তে চায় না, কিন্তু পড়তে হলো। সঙ্গে সঙ্গে আড্ডার বিষয়ও বদলে গেল। বুঝলেন রফিক মিয়া, মাইয়া মানুষ 20তেই বুড়ি, 30-এর দাদি। বিয়া শাদী ছাড়া মাইয়াগো সুখ নাই, সংসার ছাড়া কোনো গতি নাই। আজকালকার মাইয়াগো দেখছেন কেমন বেটা মানুষের মতন এদিক সেদিক দৌড়াইয়া বেড়ায়, রাত বিরেতে রাস্তায় রাস্তায় হাঁটে। এরপর অঘটন ঘটলে সব পুরুষ দোষ। আরে তুই মাইয়া মানুষ, তোর ইজ্জতের চিন্তা নাই? ঠিক ঠিক। অদূর থেকে হেঁটে গেলেও আসরের আলোচনার বিষয়বস্তু যে তে স্বয়ং, এটা বুঝতে তার বেগ পোহাতে হলো না। পাত্তা না দিয়ে সে হাঁটার জোর বাড়ালো। ঠিক তখন ডাক ভেসে এলো এক মুরব্বীর। কি গো তেমা, আইলা কোন দিক দিয়া? গুরুজন, উত্তর না দিলে বেয়াদবি হবে, তাই তে থামলো। খানিকটা এগিয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম। এই তো স্কুলে আজকে একটা ফাংশন ছিল, তাই একটু দেরি। কাই আর নিকি মিয়া কি তোমারে আনতে যাইতে পারে না? একলা মাইয়া মানুষ রাত বিরাতে খালি দৌড়াদৌড়ি করো, বিপদ আপদ হইলে। তাই তো এখন কাজ করে, নিকিও পড়াশোনায় ব্যস্ত। ব্যাপার না চাচা, আল্লাহ যার সাথে থাকে তার ভয় কিসে? এই ভাই ভাই কইরাই তো জীবন যৌবনটা ধ্বংস করলা। তা মুখলেস মোল্লার পোলার সাথে নাকি তোমার সম্বন্ধ চলতেছিল, আগাইছে? আমাগো জানাইও মাইয়া, তোমার অভিভাবকই তো এক প্রকার। তোমার একটা গতি হইলে আমরা শান্তি পাই। তে একটি ঢোক গিলল। ভীষণ অস্বস্তি হলো তার। উক্ত মোখলেস মোল্লার ছেলের সাথে তার সম্বন্ধ আরো 1 মাস আগে ভেস্তে গিয়েছে, সেটা আর জানালো না। যেন ইচ্ছা করি তাকে নিজে প্রমাণ করে আত্মিক শান্তি লাভের উদ্দেশ্যে গুরুজন নামক মানুষগুলোর পক্ষ থেকে প্রশ্নটা করা হয়েছে। মাথা নিচু করে তে বলল, জি চাচা, দরকার পড়লে অবশ্যই জানাবো। সালাম দিয়ে চলে এলো তে। পিছন ফিরে তাকালো না, শুনলো না কিছু। তাকে ঘিরে এলাকায় গাল গল্পের অভাব নেই। একমাত্র মেয়ে যে 30 ছুঁয়েও এখনো বিয়ের পিড়িতে বসতে পারেনি। সমাজের মানুষগুলোর জন্য সে বিশ্বের অষ্টম আশ্চর্য। ঠিক তেমনি কটাক্ষের বস্তু। বছর বছর ধরে এসব তের গায়ে সয়ে এসেছে, এখন আর বুকে লাগে না। এতগুলো বছর যখন একটা পরিবারের পেছনে দিয়েছে, তখন আর কিছুটা সময়ে ক্ষতি হয়। যদিও তের আজকাল মনে হয় সে আজীবন এই সংসারটার ঘানি বইই বাঁচবে। আর 5টা মেয়ের মতন তার নিজের সংসার বলে কিছুই কোনোদিন হবে না। কিমবাড়ির মানুষগুলো এখনো জাগ্রত, এত জলদি ঘুমায় না। তে আস্তে করে গেট খুলে ভেতরে ঢুকলো।
জুতা খুলে প্রতিদিনের মতন তাকে রেখে পা মুছে ভেতরে এলো নিঃশব্দে। বহু কষ্টে একটা বেসরকারি প্রাইমারি স্কুলে সে গত বছর টিচার হিসেবে জয়েন করেছে। বেতন 20,000। আজ এই মাসের বেতনটা হাতে পেয়েছে। প্রতি মাসে বেতনের অর্ধেক টাকা সে সাংসারিক খরচ হিসেবে দিয়ে দেয়। এবারেও কোনো ব্যতিক্রম ঘটবে না। টাকা গুনতে গুনতে নিচে তলায় কায়ের রুমের দিকে এগোলো সে। স্বামী স্ত্রী উভয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করছে বোধহয়। বোঝার চেষ্টা করো, টিয়াপুকে এভাবে দিনের পর দিন এই বাড়িতে রাখা সম্ভব না। আড়াল থেকে শোনার ইচ্ছা না থাকলেও তে নিজের নামটা শুনে থমকালো। কাইয়ের স্ত্রী জেনি নরম গলায় স্বামীকে বলছে, দেখো কাই, আমাকে কুটনি ভাইয়ের বউ ভেবো না, আমি শুধু বাস্তবতা বলছি। আমরা এতদিন একা ছিলাম, সমস্যা হয়নি, কিন্তু এখন আমরা আর একা নই। আমাদের যমজ সন্তান এসেছে দুনিয়ায়, ওদের দেখতে হবে, বড় করতে হবে। আজও ছোটটি আছে বলে বিশেষ প্রভাব পড়ছে না, কিন্তু যত বড় হবে তত আর্থিক আর মানসিক চাপ বাড়বে। আপুর বয়স হয়েছে, সমাজে মানুষ নানান ধরনের কথা বলে বেড়ায়। আপুর নামে ওইসব শুনলে আমারও খারাপ লাগে। উনি এই সংসারের জন্য কম করেননি, কিন্তু দিন শেষে এটা ওনার নিজের সংসার না, আমাদের সংসার। ওনাকে আজ হোক কাল হোক নিজের সংসারে যেতেই হবে। আমিও ভাবছি জেনি, তোমার কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে আছি? বাবা নেই, আমার উপরই তো দায়িত্ব এই সংসারের। নিজের বোনকে ভালো হাতে তুলে না দিয়ে কি শান্তি পাই? কিন্তু কিছু তো হচ্ছে না। আপুর বয়সের জন্য এমনিতেও সম্বন্ধ পাওয়াটা মুশকিল। যাও বা আসছে দ্বিতীয় বিয়ে, আগের বাচ্চা আছে, প্রবাসী, মধ্যবয়স্ক, বৃদ্ধ। আমি কিভাবে এগোই? কাই বলল। জেনি মাথা ঝাঁকিয়ে ব্যক্ত করলো, তো কি হয়েছে? মানুষ কি দ্বিতীয় বিয়ে করে না নাকি? ওই ছেলেদের সংসার অন্য কোনো মেয়ে করবে না? দ্বিতীয় তৃতীয় বিয়ে কোনো ব্যাপার না, আগের বাচ্চাও ব্যাপার না। আপুর বয়স হিসেবে ঠিকই আছে এসব। এখন তুমি কচি ছেলে পাবে না। কচি ছেলেরা আপুকে কেনই বা বিয়ে করবে? অদ্ভুত। তুমি যাই পাও তাই বিবেচনা করে দেখো। শুধু ভালো ঘরের মোটামুটি ব্যক্তিত্ববান ছেলে হলেই হবে। বিয়ের পর এমনিতেও মেয়ে মানুষকে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, যেমন আমি করছি। তে এমন সময় দরজায় নক করলো, যেন মাত্রই এসেছে। জেনি এবং কাই উভয়ে নিজেদের সামলে নিল। আস্তে করে তে ভেতরে ঢুকলো। মলিন হাসি মেখে তাকালো। এসে গিয়েছিস ভাই? খেয়েছিস রাতে? হ্যাঁ আপু, খেয়েছি। তুমিও যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। জেনি যাও, আপুর খাবারটা গরম করে দাও। জেনি মাথা নেড়ে স্বামীর আজ্ঞা পালন করতে এগোচ্ছিল। তে তাকে থামালো। একটি হাত তুলে সেখানে 10,000 টাকা রেখে বলল, এই নাও, এই মাসের টাকাটা। খরচ করো মন মতো, আর বাবুদের জন্য কিছু লাগলে অবশ্যই আমাকে বলবে। ভাই আমার নতুন চাকরি পেয়েছে, এখন এত ইনকাম করতে পারবে না। তাছাড়া তোমাদের সঞ্চয় তো জরুরি, বলো। আমি গেলাম। আর হ্যাঁ, খাবারটা গরম করতে হবে না তোমাকে, আমি নিজে করে নেব। সারাদিন বাবুদের পেছনে খাটতে থাকো, আজ একটু বিশ্রাম নাও। শুভরাত্রি। আর দাঁড়ালো না তে, উল্টো ঘুরে রুমের বাইরে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে উঠতে উঠতে সে ভাবলো, মুরব্বীরা ঠিক বলেনি, 30-এ মেয়েরা শুধু দাদি হয় না, মরে যায়। ঠিক 2.5 মাসের মাথায় যখন তের জন্য সম্বন্ধটা আসলো, তখন সে আর বিশেষ বিবেচনা করেনি। পাত্র নিজে থেকেই কায়ের মাধ্যমে বাড়িতে প্রস্তাব পাঠিয়েছিল। নাম বার্ক বোগাম। কায়ের ভাষ্যমতে বিরাট এক ব্যবসায়ী। গাজীপুরে নাকি 3টা ফ্যাক্টরি আছে। বয়সটাও তের কাছাকাছি। বড় ঘরের ভদ্র সন্তান। সমস্যা হলো এতিম। মা বাবা আত্মীয় স্বজন বলতে 3 কুলে কেউ নেই। এত বড় একজন মানুষ তের মতো কাউকে নিজে থেকে বিয়ে করতে চাইছে, ব্যাপারটা সন্দেহজনক মনে হলেও এতিম শোনার পর থেকে সেটা খানিক ধামাচাপা পড়ে গিয়েছে। এত চিন্তা করে কি হবে? দেখা করা যাক, কথা বলেই না হয় বোঝা যাবে। আজ তাই একটা ক্যাফেতে এসেছে তে। জেনির তোড়জোড়ের কারণে হালকা পাতলা সাজাও হয়েছে। ব্লক প্রিন্টের সালোয়ার কামিজ, খোলা চুল আর কাজল টানা চোখ। চেয়ে আছে সে বাইরের দিকে অন্যমনস্ক হয়ে। ঠিক এমন সময় কণ্ঠটা কানে এলো তার। কি আছে ওই দেয়ালে যা জেঁকে বসেছে আপনার খেয়ালে? এমন কাব্যিক কথা প্রথমবারই তের মনোযোগ আকর্ষণ করে নিল। ঝট করে ফিরে তাকালো সে। দণ্ডায়মান এক সুদর্শন ব্যক্তি। ক্রিম বর্ণের শার্ট আর কফি বর্ণের ফর্মাল প্যান্ট। ক্ষণিকের জন্য তে বাকরুদ্ধ হয়ে গেল। পুরুষ মানুষ এতটা আকর্ষণীয় এবং সুদর্শন হতে পারে তার আগে জানা ছিল না। ছবিতে কাই দেখিয়েছে ব্যক্তিকে, কিন্তু ছবির চাইতে বাস্তব মানুষটা আরো বেশি মনোমুগ্ধকর। তে নিষ্পলক চেয়ে রইল। টানা চোখজোড়া সম্পূর্ণ কালো নয় যেন, অতি হালকা বাদামি মিশেল আছে তাতে। তীক্ষ্ণ চোয়াল, ক্লিন শেভড করে এসেছে আজ বোঝা যাচ্ছে। চুলগুলো জেল দিয়ে ব্যাক ব্রাশ করে রাখা, একগুচ্ছ লুটিয়ে পড়েছে কপালের উপর। তের বুঝতে বাকি রইল না, তার সামনে দাঁড়িয়ে আছে পার্ক বোগাম। মিস্টার পার্ক?
অস্ফুট স্বরে বলে উঠে দাঁড়ালো তে। তাতে তাকে ইশারা করে বসিয়ে নিজের বিপরীত দিকে চেয়ার টেনে বসতে বসতে বোগাম বলল, ওহ প্লিজ জাস্ট কল মি বোগাম। আপনার নামটা সুন্দর বোগাম। আপনার চাইতে বেশি নয় তে। একটি শক্ত ঢোক গলাধকরণ করলো রমণী। জীবনে প্রথমবারের মতন বুঝি অন্তরে একটা ধুক ধুক অনুভূতি হলো। বোগাম সবার প্রথমেই অর্ডার দিয়ে দিল, নিজের জন্য কফি, তের জন্য চা। ওইটা চলে যেতেই তে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন আমার চা পছন্দ? বোগাম হাঁটুর উপর হাঁটু তুলে রহস্যময় হেসে বলল, আপনি প্রতিদিন স্কুলের ক্যান্টিনে বসে এক কাপ পিওর রং চা খান, আন্দাজ করাটা কঠিন কিছু নয়। তে ভ্রু কুচকে ফেলল, আপনি আমাকে ফলো করেন নাকি? না করলে বিয়ের প্রস্তাব পাঠাতাম কিভাবে বলুন? একগাল হাসলো বোগাম। তে সেই হাসির দিকে তাকালো। লোকটাকে হাসলে এত সরল লাগে কেন? বোগাম ঝুঁকে সে টেবিলে কোনোই ঠেকিয়ে জানালো, চিন্তা করবেন না, আমি স্টকার না। আপনার স্কুলের পাশেই আমার একটা নির্মাণধারী ফ্যাক্টরি আছে। ওহ, এমএএস ট্রেডার্স, ওটা আপনার? হুম, ওটার কাজেই গিয়েছিলাম এক ঘোর বর্ষার দিনে। বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে দেখলাম এক রমণী বেরিয়ে এলো স্কুল গেট দিয়ে। নিজের মাথায় ছাতা ধরার বদলে বাচ্চাদের মাথায় ছাতা ধরে ধরে সে তাদের তুলে দিল গাড়ি অবধি। অতঃপর ভিজে গেল তার শাড়ি, জড়িয়ে গেল আমার মন, হয়ে গেল চোখে চোখে অন্তরের আলাপন। এবার না হেসে পারল না তে। তার চোখে জোড়া আনন্দে চকচক করে উঠল, গালে লালিমা ছেয়ে গেল। বাইরের স্নিগ্ধ সূর্যের আলো মুখে প্রতিফলিত হতেই অদ্ভুত একটা আভা ছড়ালো যেন চারপাশে। বোগা মন্ত্রমুগ্ধের মতন দেখল, যেন তের চাইতে মনোমুগ্ধকর কোনো বস্তু তার চোখ এর আগে দর্শন করেনি। বুকে হাত দিয়ে বোগা মোলায়েম কণ্ঠে বলল, আস্তে আস্তে, বিয়ের আগেই হার্ট অ্যাটাক করাবেন আমায় প্রিয়। তে তির্যক হাসলো, আপনাকে কে বললো আমি আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছি? হবেন না? তবে কি আপনার জন্য আমার 1000 বছর অপেক্ষার চাদর বিছিয়ে বসতে হবে? যদি শেষ ভাগ্যে তোলা থাকে কাজী, আমি তবে সহস্র বছর অপেক্ষা করতে রাজি। আপনি এত দারুণ দারুণ সব কবিতা বানান কিভাবে? আপনি আমার কবিতা। তে বোগামের চোখে প্রথমবারের মতন সরাসরি তাকালো। ওই চোখের মাঝে যে সরলতা, মুগ্ধতা এবং আবেগ সে দেখল, তাতে সন্দেহের কোনো অবকাশ পেল না। অতঃপর শুরু হলো তাদের ইঁদুর বিড়ালের দৈরাত্ম্য। পাক্কা 2 মাস প্রয়োজন হলো বোগামের তেকে বিয়েতে রাজি করানোর জন্য। আজ তের বিয়ে, কাবিন এবং যাবতীয় কাজ সকালেই হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অনুষ্ঠান। যদিও তে মত দিয়েছিল ছিমছাম অনুষ্ঠানের আয়োজন করবে, বেশি মানুষের উপস্থিতিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে শেষ মুহূর্তে বোগাম ডেকে বসেছে, না থেকে সে চুপে চাপে বিয়ে করবে না। সমস্ত এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে। যে মানুষগুলো এতদিন থেকে নিয়ে হাজার কথা চলাচলি করেছে, তাদের যদি একটু ভালো মতো আপ্যায়ন না করা হয় তাহলে কিছু হলো? তে স্টেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফারের জন্য পোজ দিতে দিতে অদূরে দাঁড়ানো বোগামকে দেখেছে। শেরওয়ানি পরনে লোকটাকে আজ অনন্য লাগছে। তে থেকে থেকে স্বামীকে দেখে যাচ্ছে। একপাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানে মানুষজন খেতে বসে পড়েছে। মুরব্বীরা সব একসঙ্গে প্লেটের পর প্লেট মাংস সাবার করছে। খেতে পারুক বা না পারুক, নেওয়ার কমতি নেই। বিয়ে বাড়ির এই অপচয়টা তের একদম পছন্দ নয়। ফটোগ্রাফারকে বিরতি দিয়ে সে ভারী লেহেঙ্গা তুলে এগোলো টেবিলের দিকে। বোগাম দাঁড়িয়ে আছে, সকলের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে নাকি দেখছে। একজন মুরব্বী তাকে ডেকে কিছু বলতেই মুচকি হেসে বোগাম বলল, ভালো করে খান চাচা। যার বিয়ে না হওয়ার চিন্তায় মাথার চুল উঠিয়ে ফেলেছেন, তার বিয়ের খাবারটা কেমন লাগছে? এই চাচাকে আরো 2 পিস রোস্ট দাও। তে কাছে গিয়ে খপ করে বোগামের বাহু ধরে ফেললো। পাখিদের উদ্দেশ্যে জোরপূর্বক হেসে তাকে টেনে সরিয়ে নিয়ে এসে বলল, আপনি কি শুরু করেছেন? এভাবে বলে কেউ? ও মা, ওনারা বললে দোষ নেই, আমি পাল্টা বললেই দোষ। শোনো কবিতা, তোমার জন্য আমি করতে পারি ঝগড়া। আমার লাগবে না কোনো মহড়া, বাজাবো শুধু নাগরা। হেসে ফেলল তে। বোগামের বাহু চাপড়ে বলে উঠল, পাগল হয়ে গিয়েছেন আপনি? তোমাকে বউয়ের রূপে দেখে আমার সার্কিট হাউসে আগুন ধরে গিয়েছে। এই জ্বালা শুধু আজকে রাতেই মেটানো সম্ভব হবে। তো বলছিলাম, যদি এখনই আমরা একটু প্রাইভেসি খুঁজে পেতে পারি তাহলে। তে ভ্রুকুচকে বোগামকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে এলো। পেছন থেকে বোগামের খিলখিলে হাসির আওয়াজ ভেসে এলো। স্টেজের কাছে চলে আসতেই তের চোখে পড়ল অনাকাঙ্ক্ষিত মানুষটার উপরে। জিয়ন জিন। খালার বাড়িতে বেশ সংশয় নিয়ে দাওয়াত কার্ড পাঠিয়েছিল সে। ভাবেনি তিনি সত্যি এসে পড়বেন। জেনির সঙ্গে কথা বলছেন জিন।
তে এগোতেই ঘুরে তাকালেন, আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন নববধূকে। মাশাআল্লাহ, কি মিষ্টি লাগছে আমার তেটাকে। খালামণি, জিনকে জড়িয়ে ধরল তে। কত বছর পর আজ এই মানুষটার এমন আদরে ছোঁয়া পেল, হিসাব নেই আর। জিন তের পিঠে পরম আদরের হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অবশেষে তোর জীবনে সুখের দিন এসেছে। তে মন ভরে গ্রহণ করলো সবটুকু আদর, মুচকি হেসে বলল, সব তোমাদের দোয়া খালামণি, তুমি আজ এসেছো। আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না তোমায়। আমি ওরে, তোকে বধূর রূপে দেখার স্বাদ আজ আমার পূরণ হয়ে গেল। স্টেজে আসো আপু, ফ্যামিলি ফটো তুলবো। এমন সময় স্টেজে থেকে নিকির ডাক ভেসে এলো। ইতিমধ্যে স্টেজের উপরের সোফায় বসেছে সবাই। কাই, জেনি, বোগাম মাঝখানে। নিকি পেছনে দাঁড়িয়ে হাত তুলে তেকে ডাকছে। তে জিনের দিকে ফিরলো। আসো খালামণি, ফ্যামিলি ফটো। আরে না না, ফ্যামিলি কিভাবে আমি। আসুন না খালামণি, প্লিজ, আপনি আমাদের পরিবারেরই তো। স্টেজে থেকে জোর গলায় বলল বোগাম। এবার আর মানা করতে পারলেন না জিন। তে তাকে স্টেজে নিয়ে গেল। নিকির সঙ্গে পিছনে দাঁড়ালেন তিনি হাসি মুখে। তে বোগামের পাশে বসলো। অত্যন্ত যত্ন নিয়ে তার চুলের ওড়না লেহেঙ্গা গুছিয়ে দিল বোগাম নিজের হাতে, যেন ছবিতে সুন্দর দেখায়। মিউজিক বাজছে গম গম করে, মেহমানের বাচ্চারা এদিক সেদিক নাচানাচি করছে, অনেকে ছবি তুলছে স্টেজের। ফটোগ্রাফার পজিশন নিয়ে দাঁড়িয়ে। এত এত লোক, এত আলোকসজ্জার মাঝে ঠোঁটে বিরাট হাসি ধরে রেখে যখন তে সামনে তাকালো, তখন ভিড়ের মাঝে একটি অবয়বের উপর তার দৃষ্টি আটকে গেল। বহু দূরে মেহমানদের ভিড়ের মাঝে, একদম পেছনের দিকে, কালো পাঞ্জাবি পরনে এক সুউচ্চ সুঠাম অস্তিত্ব। জলজলে একজোড়া চোখ, ভ্রুর উপরে চকচকে সিলভার পিয়ার্সিং। বুকে দুবাহু বেঁধে তাকিয়ে আছে স্টেজের দিকে। দৃষ্টি জুড়ে অনুভূতিহীনতা, শূন্যতা। তে জমে গেল, নিষ্পলক চেয়ে রইল। ওই গভীর কালো চোখের সঙ্গে তার দৃষ্টি মিলল। বোগাম নিজের মাঝে তের একটা হাত ধরে রেখেছে। সেই হাতটা কাঁপলো খানিক, অস্ফুট স্বরে আপন মনেতে উচ্চারণ করলো, আলাদিন। ডাকটা ওই মানুষ অবধি পৌঁছেছে কিনা তের জানা নেই। চোখ ধাঁধানো ফ্ল্যাশের আলোয় চারপাশ উদ্ভাসিত হতে লাগলো বারংবার। যখন তের চোখ সয়ে এলো, তখন সে দেখলো মানুষটা আর ভিড়ের মাঝে নেই, উল্টো ঘুরে হাঁটা শুরু করেছে। একটা সময় সে গেট পেরিয়ে গেল, আড়াল হয়ে গেল রাত্রির কালি গোলা আধার মাঝে। একবারও আর পিছন ফিরে তাকালো না।